তো আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এ কোষে দেখি 4 অধ্যায়ের টোটাল 11টা অঙ্ক করেছিলাম, যে আয়তঘনের চ্যাপ্টার তার 11টা অঙ্ক করেছিলাম, 10টা অঙ্ক করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তারপরের অঙ্কগুলো করাবো। তো প্রথমে আমি পড়বো হচ্ছে 13 নম্বরের অঙ্কটা। কী বলেছে দেখো, একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স সেমি, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্সের মান কত হবে তা হিসাব করে লিখি। ভালো করে বোঝো। বলেছে যে একটি বর্গাকার ভূমিবিশিষ্ট পিতল, মানে যে তোমার এটা আর কি, মানে প্লেটটা কীরকম টাইপের হবে, প্লেটটা হচ্ছে বর্গাকার টাইপের। কীরকম হবে দেখো, এই বর্গাকার টাইপের, পুরো এরকম বর্গাকার, মানে চারদিক সমান, ঠিক আছে, বর্গাকার টাইপের। এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, এর দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, দৈর্ঘ্য দিয়েছে তোমার এক্স সেমি, দৈর্ঘ্য দিয়েছে কত, এক্স সেমি, এর দৈর্ঘ্য দিয়েছে এক্স সেমি, ঠিক আছে, দৈর্ঘ্য দিয়েছে এক্স সেমি। যেহেতু এটা বর্গাকার বলেছে, তাই এর প্রস্থও কিন্তু ওই এক্সই হবে, ঠিক আছে, প্রস্থ কিন্তু এক্সই হবে, ঠিক আছে। এবার তারপরে কি বলেছে ভালো করে তারপরে পড়ি। বলেছে দেখো, বলছে যে প্লেটটির ওজন 4725 গ্রাম। টোটাল প্লেটের ওজন হচ্ছে 4725 গ্রাম, মানে প্লেটটা পুরো তৈরি হয়ে যাওয়ার পর প্লেটটা টোটাল ওজন হয়েছে কত, 4725 গ্রাম। তাহলে মানে টোটাল পিতল কতটা লেগেছে, 4725 গ্রাম। এটাই তো ওর আয়তন, মানে এটাই তো পুরো আয়তন, 4725 গ্রাম, মানে পুরো প্লেটটা লেগেছে, মানে এটাই প্লেটের আয়তন। তারপরে কি বলেছে দেখো, 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন যদি 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত। তাহলে দেখো এখানে আমি তোমাদের বারবার করে এর আগে মানে অঙ্ক যখন করেছিলাম তখনও বলেছিলাম, এবারও তাই বলছি, অঙ্কের মধ্যে যখন দৈর্ঘ্য প্রস্থ যখন ঠিকঠাক মতো দেওয়া থাকবে না, তখন মনে করে নিশ্চয়ই কোনো একটা উত্তর দেওয়া আছে। এখানেও অঙ্কের মধ্যে উত্তর দিয়েছে, বাট কি দেওয়া আছে স্যার আমি কিছু বুঝতে পারছি না। দেখো দেয়া কি করে বুঝে, দেখো এখানে বলেছে 1 ঘন ডেসিমিটার পিতলের ওজন 8.4 গ্রাম। তার মানে 8.4 গ্রাম পিতলের মানে ওজন, পিতলের 8 মানে ধরো 8 গ্রাম ধরলাম 8 গ্রাম পিতলের, মানে 8 গ্রাম ওজনযুক্ত পিতলের পরিমাণ কত, 1 ঘন সেন্টিমিটার, তাই তো। তাহলে টোটাল কতটা পিতল লেগেছে দেখো, বলে দিয়েছে 4725 গ্রাম। তাহলে 4725 গ্রাম ওজনের পিতলের আয়তন কত বের করলেই পুরো আয়তনটা বেরিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি করি, প্রথমে আমি ধরে নিই যে তোমার কি বলে, প্লেটের দৈর্ঘ্য। প্রথমে আমি ধরে নিলাম যে প্লেটের দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, এক্স সেমি। প্লেটের দৈর্ঘ্য দিয়েছে এক্স সেমি। ভালো করে দেখো অঙ্কের মধ্যে কি কি দিয়েছে। তাহলে প্লেটের প্রস্থ, যেহেতু এটা বর্গাকার তাই এটা প্রস্থটাও এই এক্স সেমি হবে, ঠিক আছে, এক্স সেমিও হবে। আচ্ছা কই গেল, হ্যাঁ এক্স সেমি। আর বেধ মানে উচ্চতাও দিয়ে দিয়েছে এখানে, প্লেটের উচ্চতা, বেধ মানে উচ্চতা কত দিয়েছে, 1 মিলিমিটার। উচ্চতা দিয়েছে 1 মিলিমিটার। যেহেতু অঙ্কটা পুরোটা সেন্টিমিটারে আছে তাই আমি একে সেমিতে নিয়ে যাবো। সেমিতে নিয়ে গেলে কি করতে হবে, সবসময় সামনের দিকে যেতে গেলে কি জানি আমরা, গুণ করতে হয়, আর পিছন দিকে আসতে গেলে ভাগ করতে হয়। তাহলে মিলি থেকে সেমিতে আসছি, 1 ঘর আসছি, তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে ভাগ করতে হয়, এত সেমি। আমি আর কিছু করছি না, আমি এখানেই রেখে দিচ্ছি পয়েন্ট আমি কিচ্ছুতে বের করবো না। এইবার দেখো আমি যখন বলে দিয়েছিলাম যে প্লেটটির যখন এরকম ধরনের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে না ঠিকঠাক মতন, তখনই মনে করো অঙ্কের মধ্যে কিছু একটা উত্তর দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, অঙ্কের মধ্যে আয়তন দেওয়া আছে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। কেমনভাবে দেখো, বলেছে যে ভালো করে দেখো, 8.4 গ্রাম, এত গ্রাম ওজন, 8.4 গ্রাম ওজনযুক্ত প্লেটের 8 গ্রাম ওজনযুক্ত পিতলের, এত গ্রাম পিতলের ওজন, এত গ্রাম পিতল যুক্ত পিতলের ওজন, ঠিক আছে, পিতলের আয়তন কত হচ্ছে, 1 ঘন সেমি, ঠিক আছে। 1 গ্রাম ওজনযুক্ত পিতলের আয়তন কত, 1/8.4 ঘন সেমি,
তাহলে দেখো টোটাল প্লেটটার ওজন কত, টোটাল প্লেটটার ওজন বলে দিয়েছে দেখো 4725 গ্রাম। তার মানে টোটাল পিতল কত লেগেছে 4725 গ্রাম, ওটাই তো পুরো আয়তনটা, ওটাই তো পুরো পিতলের পরিমাণটা, হ্যাঁ কি না? তাহলে 4725 গ্রাম ওজনযুক্ত পিতলের আয়তন পুরোটাই, মানে আয়তনটা মানে পুরো প্লেটটারই আয়তন বেরিয়ে যাচ্ছে এবারে। তাহলে কত হবে, আরো বেশি হবে, তাহলে বেশি হলো 8.4 ইন্টু 4725 ঘন সেমি, এই এত ঘন সেমি বেরালো, ঘন সেমি। ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে আমার আয়তন দেখো বেরিয়ে গেল, একটু ঘুরিয়ে দেওয়া ছিল, আয়তনটা বেরিয়ে গেল। এবার কি করব, আমি কি বলেছি, যেহেতু অঙ্কের মধ্যে আয়তন দেওয়া রয়েছে, তাহলে কি করব, আমি আমার অনুযায়ী আয়তন বের করব, আমি আমার অনুযায়ী আয়তন বের করব। তাহলে আমি আমার অনুযায়ী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আয়তন বের করি, যে প্লেটের আয়তন, প্লেটের আয়তন কত ছিল, দৈর্ঘ্য গুণ, আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কত হচ্ছে এটা দেখি আমরা, এটা হবে তোমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10 ঘন সেমি। এই যে এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার নিচে 10, কত বেরিয়ে গেল দেখো, প্লেটের আয়তন কত, এক্স স্কোয়ার বাই 10। এটা আমার অনুযায়ী, ওদের অনুযায়ী অনুপাত কত, ওদের অনুযায়ী অনুপাত আয়তন কত, এই যে ওদের অনুযায়ী আয়তন হচ্ছে এইটা, আর আমার অনুযায়ী আয়তন হচ্ছে, তাহলে দুটো তো একই কথা, তাহলে কি করে দেবো, সমান করে দেবো। তাহলে লিখি শর্তানুসারে আমি সমান করে দিই, তাহলে এক্স স্কোয়ার 10 সমান সমান 8.4 গুণ 4725 গ্রাম 25 ঘন সেমি। তাহলে এটাকে এক্স স্কোয়ারটাকে বাঁ দিকে রাখি, এটাকে ওদিক নিয়ে চলে যাই, ওদিক চলে গেলে 10টা উপরে চলে যাবে, ঠিক আছে, 10টা উপরে চলে যাচ্ছে, তাহলে 10 নিচে পড়ে থাকছে 8.4 আর 4725 গ্রাম। পয়েন্টটাকে তুলে দিই, পয়েন্টটাকে তুললে এখানে কত হয়ে যাবে, একটা 10 হয়ে যাবে। এবার আমি অঙ্কটাকে কাটাকুটি করি, কত দিয়ে কাটাকুটি যাচ্ছে দেখি, এটা করি প্রথমে 7 দিয়ে করি, 7 একে 7, 7 দুগুণে 14, 7 দিয়ে করলে এটা 6 7 42, 43 40 45 46 47 7 49, 5 7 35, তাহলে 3 দিয়ে যাবে, ফের 3 4 12, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 3 25 75, তারপরে এটা 2 দিয়ে করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2 দিয়ে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে এবার কি করব, বর্গমূল করব, এখানটায় করি বর্গমূলটা, এখানটায় করছি বর্গমূলটা, দেখো এক্স স্কোয়ার, স্কোয়ারটাকে তুললে কি হয়ে যাবে, পুরোটা বর্গমূল হয়ে যাবে, তাই তো। তাহলে কি কি রয়েছে দেখি আমি, 5 আর 5 রয়েছে, আর 225কে আমি ভাঙবো, 225কে ভাঙলে হবে, ভেঙে দেখো, আমি এখানে ভেঙে দেখাচ্ছি 225কে, 5 দিয়ে 45, 5 দিয়ে 9, 3 দিয়ে 3 3কে 9, তাহলে কি বেরালো, 2 5 আর 2 3, টোটাল বেরাচ্ছে কত, একটা 5 বেরাচ্ছে, একটা 5 বেরাচ্ছে, একটা 3 বেরাচ্ছে, 3 5 5 25, 3 25 75 সেমি, ব্যাস বেরিয়ে গেল। তাহলে এক্স ইকুয়াল টু কত বেরালো, 75 সেমি। কি চেয়েছে এখানে, শুধুমাত্র এক্সেরই দেখো মান চেয়েছে, কত দিয়েছে, 75 সেমি। কি বললাম বুঝতে পেরেছো, একদম ইজিলি। কি বলা আছে, যে অঙ্কের মধ্যে যখনই আমি তোমাদের বলছি দৈর্ঘ্য প্রস্থ বা এরকম ধরনের কিছু দেওয়া থাকবে না, তখনই মনে করবো অঙ্কের মধ্যে কোনো না কোনো একটা কিছু দেওয়া হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, নয় আয়তন, নয় পার্শ্বতলের ক্ষেত্রফল, নয় কর্ণের দৈর্ঘ্য, কিছু না কিছু একটা উত্তর দেওয়া থাকবে। এই অঙ্কতেও কিন্তু দেওয়া আছে, কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া আছে। কিভাবে দেওয়া আছে, বলেছে যে 1 ঘন সেমি, এক ঘন সেমি ওজন হচ্ছে 8.4 গ্রাম, উল্টো দিক দিয়ে পাবো যে 8.4 গ্রাম ওজনযুক্ত পিতলের আয়তন কত, 1 ঘন সেমি। তাহলে টোটাল কতটা পিতল লেগেছে বলে দিয়েছে, যে প্লেটটা টোটাল লেগেছে 4725, আরে ওটাই তো পুরো পিতলের পরিমাণ, ওটাই তো পুরো পিতলের পরিমাণ। তাহলে অত গ্রাম ওজনযুক্ত পিতলের আয়তন তাহলে কত হচ্ছে, আয়তন হচ্ছে এটা। আমি এখানে কাটাকুটি কিন্তু করছি না, কারণ এখানে কাটাকুটি করে বের করতে অনেক সময় লাগবে, দরকার নেই। আমি যত পাবো দেখো সময় আমি বাঁচাবো, পরীক্ষার হলে আমার যতটুকু সময় বেরো ততই আমার ভালো। তাহলে এটা করলাম, করার পর করেছি দেখো প্লেটের আয়তন আমি আমার অনুযায়ী বের করেছি। আমি সবসময় বলেছি ওদের অনুযায়ী এটা আয়তন, এবার আমি আমার অনুযায়ী বের করলাম, এইটা বেরালো। তাহলে আমি কি করলাম, দুটোকে শর্তানুসারে করলাম, দিয়ে কাটাকুটি করলাম, কাটাকুটি করে বেরালো কত দেখো, 75 সেন্টিমিটার। কি বললাম বুঝতে পেরেছো?
তো এরপরে দেখো 14 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে ভালো করে দেখো, বলেছে চাঁদমারি রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তক্ষণাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হবে, তবে রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে। তবে প্রতিটি গর্তের গভীরতা হিসাব করে দেখি। কি বলেছে ভালো করে মন দিয়ে ব্যাপারটাকে বোঝো। বলছে যে একটা রাস্তা তৈরি করতে এরকম ধরনের 30টি মানে আয়তঘনাকার 30টি গর্ত খুঁড়েছে, এরকম ধরনের 30খানা কিন্তু গর্ত খুঁড়েছে। ভালো করে তো 30টা গর্ত খুঁড়েছে, ঠিক আছে। এই গর্ত খুঁড়ে এই গর্তগুলো খুঁড়ে 30টা এরকম ধরনের একটা রাস্তা তৈরি করেছে, রাস্তা তৈরি করেছে। এই গর্তের মাটি কিন্তু খুঁড়ে এই রাস্তাটা তৈরি করেছে, ঠিক আছে। তাই রাস্তা তৈরি করতে টোটাল কতটা মাটি লেগেছে দেখো, টোটাল মাটি লেগেছে 20 ঘনমিটার মাটি লেগেছে। তার মানে কি এই 30টা গর্তের মাটি থেকেই তো এইটা করা যায়। তার মানে কি এই 30টা গর্তের যতটা পরিমাণ মাটি ছিল সেই মাটিটা দিয়েই কি করেছে, এই রাস্তাটা তৈরি করেছে। তার মানে এই মানে গর্তগুলো 30টা গর্তের আয়তন আর এর আয়তন দুজনের আয়তন সমান, কারণ এই গর্ত থেকে মাটি খুঁড়েই তো এই গর্তগুলোর টোটাল যতটা মাটি উঠেছে, যতটুকু মাটি উঠেছে সেই মাটি দিয়ে তো রাস্তাটা তৈরি করে। তাহলে কি এই গর্তের টোটাল 30টা গর্তের যা আয়তন আর এই রাস্তার যে মাটি ফেলা হয়েছে তার আয়তন সমান হবে। কি বললাম বুঝতে পেরেছো? এইবার বলে আর কি বলে দিয়েছে, এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14 আর প্রস্থ দিয়ে দিয়েছে 8, তাহলে এর উচ্চতা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে সবার প্রথম আমি কি করব ভালো করে লক্ষ্য করে দাও। আরেকবার বলে দিই যে এই 30টা মাটি মানে গর্তে খুঁড়ে এই রাস্তাটা তৈরি করে, তার মানে কি এই গর্তে যতটুকু মাটি ছিল, 30টা গর্তের যতটুকু মাটি ছিল সেই মাটিটা দিয়েই তো এই রাস্তাটা তৈরি করেছে। তার মানে কি 30টা গর্তের মাটি যা এই 2520 মিটার মাটিও একই কথা, কারণ এরই তো মাটি এটা। তার মানে এই 30টা গর্ত খুঁড়ে টোটাল মাটি বেরিয়েছে কত, ধরো 2520 মিটার। অর্থাৎ এই 30টা গর্তের মাটি খুঁড়ে টোটাল কত মাটি বেরিয়েছে, 2520 মিটার। হ্যাঁ কি না? তাহলে আমি বের করি। প্রথমে আমি আমার অনুযায়ী, অর্থাৎ মনে করো এটার আয়তন 30টা গর্তের আয়তন দিয়ে দিয়েছে, 30 এটার আয়তন দিয়ে মানে মাটি লেগেছে, মানে কি এর আয়তন দিয়ে দিয়েছে। 30টা গর্তের আয়তন কিন্তু টোটাল 30টা গর্তের আয়তন দিয়ে দিয়েছে কত, 2520। আগে আমি আমার যেহেতু এখানে উচ্চতা দেওয়া নেই, তাহলে আমি আমার অনুযায়ী আগে আয়তন বের করি। কিভাবে বের করব, প্রথমে কি কি দেওয়া আছে অঙ্কের মধ্যে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কতটা দেওয়া আছে, মাটির গর্তের দৈর্ঘ্য দেওয়া ছিল তোমার কত, 14 মিটার। দৈর্ঘ্য দেওয়া আছে কত, 14 মিটার। ভালো কথা দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। প্রস্থ, ঠিক আছে, প্রস্থ দেওয়া আছে কত, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, ঠিক আছে, প্রস্থ দেওয়া আছে 8 মিটার, ঠিক আছে। উচ্চতা দেওয়া নেই, তাহলে আমি ধরি উচ্চতা ধরে নিলাম, উচ্চতা সমান সমান কত, এক্স বা এইচ মিটার। উচ্চতা সমান সমান এইচ ধরলে ভালো হবে, এইচ মিটার, ঠিক আছে। উচ্চতা সমান সমান কত ধরলাম, এইচ মিটার। তাহলে 30টা গর্তের আয়তন, দেখো একটা গর্তের আয়তন আগে বের করি, যে একটি গর্তের আয়তন কি ফর্মুলা ছিল, দৈর্ঘ্য মানে আয়তনের ফর্মুলা কি, যে কোনো আয়তঘনকার মানে তোমার আয়তঘনকারের আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে কি ছিল, আমি আরেকবার লিখে দিচ্ছি এখানে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো। তাহলে দৈর্ঘ্য কত 14, প্রস্থ কত 8, উচ্চতা কত এইচ, উচ্চতা ছিল এইচ। এত আমি আর গুণ করবো না, গুণ করে সময় নষ্ট করবো না, এত ঘন মিটার। তাহলে একটি মানে এটা তো একটির বেরিয়েছে, তাহলে আমি 30টা গর্তের আয়তন কত, 30টা গর্ত দিয়ে তো মাটিটা মানে রাস্তাটা তৈরি করে, তাহলে 30টা গর্ত এর সাথে 30 গুণ হবে, 14 গুণ 8 গুণ 8, এত ঘন মিটার। ভালো করে দেখো, তাহলে কি বলেছে, 30টা গর্তের টোটাল এত ঘন মিটার, তোমার 30টা গর্তের আয়তন কত, এত, তাই তো। এটা আমার অনুযায়ী, ওদের অনুযায়ী দেখো এই 30টা গর্তের মাটিই তো এখানে, তার মানে কি এইটারই তো 30টা গর্তের আয়তন, তার মানে কি ওদের অনুযায়ী আয়তন এটা, আমার অনুযায়ী আয়তন কোনটা, এটা। কি বলেছি, কি করে দিতে হবে, এবার সমান করে দিতে হবে। তাহলে শর্তানুসারে তাহলে আমি আমার অনুযায়ী আয়তন কত বেরালো, এটা বেরালো,
ওদের অনুযায়ী আয়তন কত? 2520। তাহলে প্রথমে এটাকে রেখে দিই, প্যাকেটটাকে খুলে দিই, এটা এদিকে থাক। 2520, এটা ওদিক চলে গেলে নিচে চলে যাবে 30। পরের বার এইচটাকে এদিকে রাখি, সব ওদিকে নিয়ে চলে যাই। 2520 নিচে চলে যাবে 30 গুণ 14 গুণ 8। কাটাকুটি করি, 0 দিয়ে প্রথমে কাটি, 0 0 কেটে গেল। ঠিক আছে, 3 দিয়ে কাটি, 3 8 24, 3 1 3 4 12, 3 8 24, 3 4 12। ঠিক আছে, 14 দিয়ে কাটি, 6 14, 14কে 14, 14 গুণ 8 3 14 42, 4 14 5 14 70, 6 14 84, 6। তারপরে কাটি তোমার 2 দিয়ে, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, বেরালো কত দেখো? h ইকুয়াল টু 3/4। যখন এরকম ধরনের ভগ্নাংশে অঙ্কে বেরাবে না, তখন কি করবে? এই মিটারটাকে ঠিক করে নিতে হবে। ঠিক করতে গেলে তাহলে কি করব আমি? এর সাথে কি করব? মিটারটাকে এখন আপাতত কি আছে, মিটার থেকে ডেসিমিটারে নিয়ে যায়। ডেসিমিটার নিয়ে গেলে 10 দিয়ে গুণ হবে। মানে ভালো, এটাতে অ্যান্সার দিলেও কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু তবুও এটাকে মানে ভগ্নাংশে না করে রাউন্ড ফিগারে তৈরি করবো। তাহলে আমি কি করবো? এটাকে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটারে নিয়ে চলে যাবে। সেন্টিমিটার নিলে 1000 দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে কাটলে 4 20, 4 25 100, তাহলে 3 25 75 সেমি। ভালো করে শোনো, এইখানে যদি উত্তর রাখো তাতে কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, পয়েন্টে উত্তর বের করবে, হয়ে যাবে। কিন্তু আমি কি করলাম, জিনিসটাকে পয়েন্টে না করে আমি কি করলাম, এটাকে মানে এক ঘর করে বাড়ি নিচ্ছি, সেমি নিয়ে যাচ্ছি। সেমিতে কিন্তু কাটাকুটি হচ্ছে না, 10 দিয়ে গুণ করলে ঠিকঠাক, তাও ভগ্নাংশে থাকছে। তাহলে ডেসিমিটারে নিয়ে গেলাম, ডেসিমিটারে নিয়ে গেলাম, ভগ্নাংশে থাকছে। তাহলে সেমিতে নিয়ে গেলাম, তাহলে আর ভগ্নাংশ থাকছে না। তাহলে কি হয়ে যাচ্ছে? 75 সেমি। অ্যান্সার বেরিয়ে গেল। খুব সহজ অঙ্ক, কিন্তু কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের দেখো সব থেকে মানে এই 4 অধ্যায়ের কোষে দেখি 4 সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ম্যাক্সিমাম টাইমে মাধ্যমিকে আসে, হয় মাধ্যমিকে নয় টেস্টে আসে, এরকম একটা ব্যাপার। সেটা হচ্ছে এই 15 নম্বর অঙ্কটা। কি বললাম বুঝতে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এই পুরো 4 অধ্যায়ের মধ্যে, মানে 4 কোষে দেখি 4-এর মধ্যে। দেখো কি বলেছে, ভালো করে মন দিয়ে শোনো, অঙ্কটা পড়ছি। বলছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য দিয়েছে 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে দেখি। ঠিক আছে, সবার প্রথমে দেখো অঙ্কতে কিন্তু যখনই কোনো অঙ্ক লিটারে দেওয়া থাকবে তখন কি করবে? পুরো এককগুলোকে, সমস্ত এককগুলোকে কিসে নিয়ে যাবে? ডেসিমিটার। কারণ কি? কারণ হচ্ছে, কারণটা তোমাদের বলি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। কি বললাম? যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। ঠিক আছে, 1 লিটার, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, বলেছে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। তাহলে অঙ্কটাতে লিটারে অ্যান্সার চেয়েছে, তাহলে কি করতে হবে? তোমাদের পুরো অঙ্কটাতে কিসে নিয়ে যেতে হবে? ডেসিমিটারে নিয়ে যেতে হবে, তাই তো? তাহলে সেটা লিটার হয়ে যাবে। এবার আমি অঙ্কটাতে বলি। বলেছে একটা চৌবাচ্চা, ধরো একটা ঘনকাকৃতি চৌবাচ্চা, ধরো এরকম একটা চৌবাচ্চা আছে। ঠিক আছে, এরকম একটা চৌবাচ্চা আছে। কি বললাম বুঝতে পারছো? বলেছে কি চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটিতে জল পড়ে আছে, জল থাকে 1/3 অংশ। ধরো চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নেওয়ার পর চৌবাচ্চাতে জল পড়ে রয়েছে 1/3 অংশ। তুলে নিয়েছে কত দেখো? 64 বালতি। 64 বালতি। ঠিক আছে, 64 বালতি। ঠিক আছে, 64, তো এদিক চাপিয়ে লিখি, 64 বালতি। ঠিক আছে, 64 বালতি জল তুলে নিয়ে এখন আর কত পড়ে আছে? 1/3 অংশ।
ঠিক আছে, তাহলে বলো তো কতটা পরিমাণ জল তুলেছে যদি অংশতে ভাবো, তাহলে দেখো ভালো করে দেখো, যদি টোটালটা আমরা জানি কি টোটালটা 1 অংশ জল, তাই তো, টোটাল জলটা কত 1 অংশ, সেখান থেকে যদি 1/3 তুলে নেওয়া হয়, সেখান থেকে যদি টোটাল জলটা যদি 1 হয়, সেখান থেকে যদি 1/3 অংশ জল তুলে নেওয়া হয়, দেখো টোটাল এখন জল পড়ে আছে কত 3 এবং 1, অর্থাৎ 2/3 অংশ দেখো জল পড়ে আছে। ঠিক আছে, 3/2 অংশ দেখো জল পড়ে আছে। এবার বলেছে কি তোমার চৌবাচ্চার এক একটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 1.2 মিটার। তাহলে সবার প্রথমে আমি দেখে নিই যে চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে, চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল ধরে সেটা আগে সবার প্রথমে দেখে নিই। তাহলে ধরে নিই কি দেয়া আছে, চৌবাচ্চার এক একটি ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে। একটি ধারের, ভালো করে বুঝবে অঙ্ক, একটি ধারের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত 1.2 মিটার। ঠিক আছে, আমি বারবার করে বলেছি যেহেতু অঙ্কটা তোমাদের লিটারে নিয়ে, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে বেরিয়ে গেল 12 ডেসিমিটার। ঠিক আছে, 12 ডেসিমিটার বেরিয়ে গেল, 10 দিয়ে গুণ করে, মিটারটাকে ডেসিমিটার নিলে 10 দিয়ে গুণ করে 12 ডেসিমিটার বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে চৌবাচ্চাটির আয়তন তাহলে কত হচ্ছে দেখি আমরা, না চৌবাচ্চার আয়তন মানে চৌবাচ্চাটিতে কতটা জল ধরে, চৌবাচ্চার আয়তন কি বলে, আমরা জানি আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব, তাই তো, বা ধারের কিউব, বা এ কিউব বলি, তাই তো। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি আমি, 12 কিউব করি, তাহলে কত হচ্ছে আমি দেখি, এটা হবে 1728 ঘন ডেসিমিটার। দাঁড়ালো কথা দেখো 1728 ঘন ডেসিমিটার। তাহলে টোটাল চৌবাচ্চাটা, এই যে পুরো চৌবাচ্চাটায় কত পরিমাণ জল ধরে, এই চৌবাচ্চাটায় কত পরিমাণ জল ধরে দেখো 1728 মিটার। এইবার ভালো করে দেখো, আমি কিন্তু এটা বের করিনি, হ্যাঁ, আমি এটা তোমাদের বোঝানোর জন্য করেছি, এবার আমি বের করব, এটা কিন্তু বের করতে হবে আমাদেরকে। ঠিক আছে, এবার আমি এটাকে বের করছি। তাহলে দেখো চৌবাচ্চাটিতে টোটাল জল ছিল কত, মানে 64 বালতি জল তুলে নিয়েছে, টোটাল জল ছিল কত 1/3 অংশ। তাহলে আগে দেখে নিই কতটা পরিমাণ জল তুলে নিয়েছে চৌবাচ্চা থেকে। এই চৌবাচ্চাটা কতটা জল ধরে, 1728 লিটার এত, আচ্ছা এখানে লিখে দিই আগে, 1728 লিটার। কেন লিটার হলো ব্যাকেটের মধ্যে তোমাদের লিখে দেখাতে হবে, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার হলো, এটা তোমাদের কিন্তু ব্যাকেটে লিখে দেখাতে হবে যখনই লিটারে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে টোটাল চৌবাচ্চাটাতে জল ধরে কত দেখো 1728 লিটার। চৌবাচ্চাটিতে দেখো যে ভাবি আমি প্রথম দেখেছি টোটাল যে জল ছিল, টোটাল জল যদি আমি অংশতে ভাবি, টোটাল জল কত ছিল ধরো 1 অংশ। ঠিক আছে, সেখান থেকে 1/3 অংশ যদি তুলে নেয় তাহলে কত পড়েছে, এটা থেকে এটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো চৌবাচ্চাটিতে জল, টোটাল জল ছিল, ধরি চৌবাচ্চায় মোট জল ছিল কত 1 অংশ, মানে পুরোটা মানে 1 অংশ, ভালো করে লক্ষ্য করো। তাহলে জল পড়ে আছে কত, চৌবাচ্চায় জল পড়ে আছে, কতটা ছিল 1/3 অংশ। চৌবাচ্চায় জল পড়ে আছে কত দেখো 1/3 অংশ। তাহলে চৌবাচ্চা থেকে জল তুলে নিল কত, চৌবাচ্চা থেকে জল তুলেছে, ভালো করে দেখো, জল তুলেছে চৌবাচ্চা থেকে কতটা পরিমাণ জল তুলে নিয়েছে, টোটাল যদি 1 অংশ এখান থেকে 1/3 তুলে নিল তাহলে কত হচ্ছে দেখো ভালো করে, না 3, এটা হবে 3 বিয়োগ 2, টোটাল বেরালো কত 1/3 অংশ, সরি এটা 1 হবে, তাহলে 2/3 অংশ। তাহলে চৌবাচ্চাটিতে কত পরিমাণ জল তুলে নিয়েছে 2/3 অংশ, অর্থাৎ 2/3 অংশ জল তুলে নিয়েছে, মানে কত 64 বালতি জল তুলে নিয়েছে।
ভালো করে দেখো, আগে পুরোটাকে অংশে বের করলাম, এইবার ঠান্ডা মাথায় ভাবো, এইবার অঙ্কটাকে ভাবো। তার মানে চৌবাচ্চার টোটাল 1 অংশ জল ছিল, জল তুলে নিয়েছে, মানে জল পড়েছিল 1/3 অংশ, তার মানে বিয়োগ করে জানতে পারলাম যে 2/3 অংশ জল তুলেছে। তার মানে কি এই 2/3 অংশ মানে এই 2/3 অংশ জল তুলেছে। তাহলে মানে ভালো করে এবার ভাবো, তাহলে আমি আগে 2/3 অংশ মানে কত পরিমাণ জল, মানে কত লিটার জল সেটা আগে বের করে নিই। তাহলে তো আমি 64 বালতিতে কত লিটার জল ধরে বলে করলাম। দেখো 2/3 অংশ মানে টোটালটা কত পরিমাণ, 1728 লিটার। এবার আমি বের করবো 2/3 অংশটা মানে কত লিটার জল। তার মানে দেখো টোটালটা কত, টোটালটা কত, 1 অংশ। এই 1 অংশ মানে কতটুকু জল, এই 1 অংশ মানে এই যে 1728 লিটার জল না, এই 1 অংশ মানে কত, 1728 লিটার জল। তার মানে 2/3 অংশ আমি জল বের করতে পারলেই আমার বালতির জল পেয়ে যাব। তাহলে ধরে নিই যে 1 অংশ জল সমান সমান 1728 লিটার, তাই তো। তাহলে 2/3 অংশ জল মানে কত, আরো বেশি হবে। তাহলে 1728 গুণ 2/3, কাটাকুটি করি আমি, 3 × 5 = 15, 3 × 7 = 21, 3 × 6 = 18। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি আমি, দাঁড়াচ্ছে দেখি 6 × 2 = 12, 2, 7 × 2 = 14, 15 × 5 হাতে রইল 1, 5 × 2 = 10 আর 1 = 11, এত লিটার জল। তাহলে দেখো কত লিটার জলও পেয়ে গেলাম। এটা মানে হচ্ছে, এটা মানে কত লিটার জল, 1152 লিটার। কত লিটার জল এটা, 64 বালতি মানে কত লিটার জল, 2/3 অংশ জল। আবার 64 বালতি মানে কত লিটার, সরি 64 বালতি মানে কত পরিমাণ জল, 2/3 অংশ জল ছিল। এবার দেখো লিটারও বেরিয়ে গেল, তো 64 বালতি জল মানে কত, এত লিটার জল, তাই তো। 64 বালতি জল মানে কত, এই যে 2/3 অংশ জল মানে কত, 1152 লিটার জল। এটা মানে ক বালতির জল, এটা মানে তো 64 বালতির জল। এটা মানে 64 বালতির জল না, তাহলে 1 বালতির জল কত হবে। তাহলে আমি ঐকিক নিয়মে লিখতে পারি, এইখানে করি আমি যে 64 বালতি জল সমান সমান কত, 1152 লিটার। 64 বালতি মানে কত, 1152 লিটার। তাহলে একটি বালতি জল সমান সমান 1152 ডিভাইডেড বাই 64 হয়ে দেখো কত হবে, দেখো 18 লিটার। আমি কাটাকুটি করছি, দেখো 32 × 2 = 64, 2 দিয়ে করলে 5 × 2 = 10, 7 × 2 = 14, 6 × 2 = 12, 4 দিয়ে 2 দিয়ে করি ফের 16 × 2 = 32, 2 দিয়ে করলে 2 × 2 = 4, 8 × 2 = 16, 8 × 2 = 16, 4 দিয়ে করি 4 × 4 = 16, 4 দিয়ে করি 4 × 7 = 28, 4 × 2 = 8, ডাইরেক্ট 4 দিয়ে করি, 4 × 1 = 4, 4 × 8 = 32, এই যে 18 লিটার জল। তাহলে 64 বালতির জল যদি 1152 লিটার হয়, তাহলে 1 বালতির জল সমান সমান কত হলো, 18 লিটার জল। একদম ইজি অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কিন্তু কি বললাম আমি আরো একবার বলছি, যে বলেছে একটা চৌবাচ্চা থেকে কিছুটা পরিমাণ জল তুলে, মানে 64 বালতি জল তুলে নিয়েছে, 64 বালতি জল তুলে নিয়েছে, ঠিক আছে, ভালো কথা। তো এবার বলেছে তোমাকে এক একটা বালতির আয়তন, মানে এক একটা বালতিতে কত পরিমাণ জল ধরে সেটা তোমাকে বের করতে বলেছে। তার মানে কি টোটাল জলটা কত, 1 অংশ, পড়ে আছে কত, 1/3 অংশ, তাহলে জল তুলেছে কত, 2/3 অংশ, ঠিক আছে, ভালো কথা। আমার এই চৌবাচ্চাতে কত পরিমাণ জল ধরে, চৌবাচ্চাটিতে জল ধরে হচ্ছে 1728 লিটার জল ধরে, ঠিক আছে, 1728 লিটার জল ধরে, ঠিক আছে। তার মানে 2/3 অংশ, তার মানে দেখো এবার বেরিয়ে গেল, তাহলে কতটা পরিমাণ জল তুলেছে, 2/3 অংশ। তাহলে এটাকে কি করবো আমি লিটারে বের করবো, যেহেতু চেয়েছে 1 বালতিতে কত লিটার, তাহলে দেখো লিটারে যদি বের করতে পারি, তাহলে 1 অংশ মানে পুরো জলটা মানে কত, 1 অংশ জল মানে কত, 1728 লিটার। এই যে 1 অংশ জল মানে কত, 1728 লিটার। তাহলে 2/3 অংশ মানে জল কতটা, 1152 লিটার। তাহলে 2/3 অংশ মানে কত, 1152 লিটার। আর এই 1152 লিটার মানেই তো 64 বালতির জল, এই 1152 লিটার মানেই তো 64 বালতির জল। তাহলে ব্যাস হয়ে গেল, 64 বালতি যদি 1152 লিটার হয়, 1 বালতি সমান সমান কত, 18 লিটার জল। কি বললাম বুঝতে পেরেছো, ঠান্ডা মাথায় বুঝবে, অঙ্কটা ইজি, মানে খুব ভালোভাবে পেরে যাবে। কি বললাম বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর অঙ্কটা পড়ি। কি বলেছে দেখো, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার হলে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে হিসাব করি। প্যাকেটের মধ্যে দিয়েছে 1 গ্রোস সমান সমান 12 ডজন।
নিচে আবার দিকে দেখো, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয়, তাহলে তার উচ্চতা কত হবে? দুটো অ্যান্সার বের করতে হবে দুরকমভাবে। তাহলে প্রথমে বলেছে দেখো যে একটা দেশলাই বাক্সর এক গ্রোস মানে কতটা আগে তোমাদের জেনে নিতে হবে। ভালো করে দেখো, ধরো এরকম একটা আছে, ঠিক আছে, একটা রয়েছে এরকম, বলেছে এক গ্রোস দেশলাই বাক্সের ওজন, মানে এখানে অনেক দেশলাই আছে, ঠিক আছে, এখানে অনেক দেশলাই আছে, কতটা আছে আমি সেটা পরে বলছি। ধরো এখানে এরকম অনেক দেশলাই আছে, ধরো এগুলো সব এক একটা দেশলাই, ঠিক আছে, এগুলো সব এক একটা দেশলাই, এই পুরো দেশলাই মানে এটা টোটালটা কত দিয়ে আছে? এক গ্রোস, এরকম ধরনের রয়েছে এক গ্রোস, এখানের মধ্যে অনেক প্যাকেট রয়েছে, ঠিক আছে। এক গ্রোস মানে কতটা আমি পড়ে আসছি, এই টোটাল বাক্সটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে বলেছে যে এক একটা দেশলাই আয়তন কত, একদম ইজি। তাকে আমি এক গ্রোসের আগে বের করে নেবো, দিয়ে ওটাকে একটা সমান সমান কত আমি বের করে নেবো। কীভাবে বের করবো? প্রথমে আমি আগে জেনে নিই যে এক গ্রোস সমান সমান কত, না এক গ্রোস সমান সমান অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, দেখো বলে দিয়েছে 12 ডজন। এক গ্রোস সমান সমান কত? 12 ডজন দেশলাই। তাহলে 12 ডজন মানে কটা? আমরা সবাই জানি যে 12 ডজন মানে কটা দেশলাই। 12 ডজন মানে 12 ডজন মানে আমরা জানি যে 12 এক ডজন সমান সমান কটা? 12টা। তাহলে 12 ডজন সমান সমান, তাহলে 12 দিয়ে গুণ করলাম, বেরালো কত? 144টি, ঠিক আছে। কটা বেরালো? 144টি, ঠিক আছে, বেরিয়ে গেল কত? 144টি। ব্যাস, তার মানে কি এখানে টোটাল কটা হয়েছে দেখো? 144খানা টোটাল বাক্সের মধ্যে 144টা দেশলাইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে টপ মিলিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমাকে বের করতে হবে কিন্তু একটা। তাহলে আমি আগে 144খানা দেশলাইয়ের টোটাল কত মানে আয়তন হচ্ছে সেটা বের করি। তাহলে দেখো প্রথমে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, যেহেতু অঙ্কটা নিচে দেখো সেমিতে দেওয়া ছিল না, তাই পুরো ডাইরেকশনটাকে সেমিতে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত দেওয়া আছে অঙ্কের মধ্যে? দৈর্ঘ্য দেওয়া আছে 2.8 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এটাকে আমি মিটারে নিয়ে যাই, মিটারে নিয়ে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, সরি ডেসিমিটার বলছি, সেমিতে নিয়ে যাই, সেমিতে নিয়ে গেলাম, 10 দিয়ে গুণ করলাম। দৈর্ঘ্য প্রস্থ সেম, প্রস্থ কত ছিল? 1.5 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার। একেও যদি আমি মিটারে নিয়ে যাই, এক ঘর সরে যাবে পয়েন্ট, এত সেমি মানে 10 দিয়ে গুণ করলে উচ্চতা হচ্ছে 0.9 বোধ হয়, হ্যাঁ 0.9 ডেসিমিটার। একেও আমি যদি নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে 9 সেমি, ঠিক আছে। ব্যাস, এবার ভালো করে দেখো, এবার তার মানে কি 144টি টোটাল বাক্সের মানে 144টা পুরোটার মানে 144খানা দেশলাইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা টোটাল দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি 144টা বের করি, যে 144টি দেশলাইয়ের 144টি দেশলাই বাক্সের 144টি দেশলাই বাক্সের আয়তন, 144টি দেশলাই বাক্সের আয়তন, ঠিক আছে। 144টি দেশলাই বাক্সের আয়তন কত হচ্ছে দেখি আমি। না, আমরা কি জানি? ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো, গুণ উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত? 28, প্রস্থ কত? 15, উচ্চতা কত? 9। এত ঘন ডেসিমিটার, সরি এত ঘন সেমি, ঠিক আছে। তাহলে আমার দরকার কটা? আমি কাটাকুটি গুণ করছি না, একটার। তাহলে একটা দেশলাই বাক্সের আয়তন, এটাকে কি করব? 144 দিয়ে ভাগ করব, গুণ 9 ডিভাইডেড বাই 144। কাটাকুটি করি, কত দিয়ে করবো? প্রথমে 3 দিয়ে, 3 3কে 9, 3 দিয়ে 3 4 12, 3 8 24, ফের 3 দিয়ে, 3 1কে 3, 3 6 18 হলো, 4 দিয়ে যাবে, ফের 4 7 28, 4 4 16। তাহলে বেরালো কত দেখো? 7 15 7 15 105 বাই 4। তাহলে কত হচ্ছে দেখি আমি, 4 দিয়ে মানে ভাগ করে দেখি, এখানে এটা ভাগ করে দেখাচ্ছি তোমাদেরকে। একশো 5, 4 দুগুণে 8, 2 5,
চার চার ছয় 24, 1 পয়েন্টের জন্য একটা 0, 4 5 20, এই সরি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 0, 4 5 20, এত ঘন সেমি। কত বেরালো দেখো, অ্যান্সার বেরালো দেখো কত না 26.25 ঘন সেমি। কত বেরালো 26.25 ঘন সেমি। ঠিক আছে, একটা উত্তর বেরিয়ে গেল, মানে একটা দেশলাইয়ের আয়তন বেরিয়ে গেল। এরপর কি বলেছে দেখো, কিন্তু এবার পরে বলেছে দেখো, কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 3.5 সেমি হয় তাহলে তার উচ্চতা কত? বাহ, খুব ভালো। বলেছে যে এবারে একটা দেশলাইয়ের বলেছে, একটা দেশলাইয়ের উচ্চতা কত সেটা তোমাকে বের করতে দিয়েছে। একটা দেশলাইয়ের দেখো দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতা দেয়নি। আমি একটা দেশলাই কিন্তু আয়তন কিন্তু বেরিয়ে গেছে, আয়তন কিন্তু বেরিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি এইখানটায় করছি, আচ্ছা নিচে যতটা জায়গা ধরে করি, তাহলে দেখো না একটি দেশলাই এভাবে বের করি, তাহলে একটি দেশলাইয়ের দৈর্ঘ্য কত দিয়েছে দেখো, একটি দেশলাই আমি কিন্তু তারপরের টুকু করছি, হ্যাঁ তারপরের টুকু করছি। একটি দেশলাই বাক্সের পরেরটা করেছে দেখো, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত, দৈর্ঘ্য কত দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে দেখো 5 সেমি। ভালো কথা, দৈর্ঘ্য 5 সেমি। আর প্রস্থ কত দিয়েছে, প্রস্থ দিয়েছে হচ্ছে তোমার 3.5 সেমি, কিন্তু তোমার ইয়ে দেয়নি তোমার। তাহলে ধরে নিলাম, ধরি একটি দেশলাই বাক্সের উচ্চতা আমি ধরে নিলাম কত, এইচ সেমি। ঠিক আছে, এবার দেখো তাহলে কি করব, অঙ্কের মধ্যে কি দেয়া আছে, তাহলে আয়তন দেয়া আছে। ঠিক আছে, আয়তন দেয়া আছে, তাহলে আমি কি করব, আমার অনুযায়ী আগে আমি আমার অনুযায়ী কি করব, আয়তন বের করি। আমি আমার অনুযায়ী আয়তন যদি বের করি তাহলে লিখি যে একটি দেশলাই বাক্সের আয়তন, একটি দেশলাই বাক্সের আয়তন কত হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা জানি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কাটাকুটি করলাম না, রেখে দিলাম এত ঘন সেমি। ঠিক আছে, এত ঘন সেমি। তার মানে দেখো আমার অনুযায়ী একটি দেশলাইয়ের আয়তন কত, এইটা, ওদের অনুযায়ী কোনটা, এইটা ধরে করবে। হ্যাঁ, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে, এটা ধরে করলে কাটাকুটি করতে সুবিধা, পয়েন্ট তুলে আবার পয়েন্ট না তুলে এটা ধরে করলে সুবিধা হবে। তাহলে আমি শর্তানুসারে করছি, এখানে শর্তানুসারে আমি কত ছিল, 5 গুণ 3.5 গুণ এইচ ইজিক্যাল টু, আমি এইটা ধরছি না, হ্যাঁ আমি এটা ধরে করছি, এই যে এইটা ধরে করলে কাটাকুটি করতে সুবিধা হবে। 105 ডিভাইডেড বাই 4, তাহলে এইচ ইকুয়াল টু কত, 105 ডিভাইডেড বাই 4 ইন্টু, এগুলো সব কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, তাই তো। তাহলে নিচে যদি চলে যায়, গুণ 5 গুণ 3.5, পয়েন্টটাকে তুলে দাও, উপরে একটা 10 হয়ে যাবে। ঠিক আছে, এবার কাটাকুটি করি আমি, 5 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, এবার এটাকে পরেরটা কাটাকুটি করি 7 দিয়ে, 5 7 35, হ্যাঁ 5 দিয়ে 5, এবার তোমার 7 দিয়ে, 7 একে 7, 5 7 35, 3 5 15, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরোলো, 3 2, তাহলে কত হচ্ছে, এটা দাঁড়াচ্ছে 1.5 সেমি, 1.5 সেমি। তাহলে তোমার কি বলে, বাক্সটির মানে যে একটা দেশলাই বাক্সের উচ্চতা কত দাঁড়াচ্ছে, 1.5 সেমি দাঁড়াচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? একদম মানে একটু ভালোভাবে ধরে করবে, তাহলে কিন্তু খুব একটা কঠিন হবে না। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 17 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলেছে 2.1 মিটার দৈর্ঘ্য, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চা অর্ধেক জল পূর্ণ আছে, মানে অর্ধেক জল আছে। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল যদি ঢালা হয় তাহলে জলের গভীরতা কতটা বেড়ে যাবে তোমাকে বের করতে বলেছে। তাহলে কি বলেছে ভালো করে মন দিয়ে শোনো। ধরো এই একটা ধরো চৌবাচ্চা, ঠিক আছে, এরকম একটা চৌবাচ্চা আছে,
এখানে এইরকম একটা চৌবাচ্চা আছে, ঠিক আছে, এর দৈর্ঘ্য প্রস্থ, এই চৌবাচ্চাটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 2.1 মিটার, আর প্রস্থ দিয়ে দিয়েছে কত দিয়েছে 1.5 মিটার, এবং চৌবাচ্চাটিতে অর্ধেক জল ছিল, ঠিক আছে, চৌবাচ্চাটিতে অর্ধেক জল ছিল, ঠিক আছে। এবার বলছে ওই চৌবাচ্চাটিতে আরও 630 লিটার জল ঢাললাম। এই চৌবাচ্চাটাতে যদি আরও 630 লিটার জল ঢালা হয়, এত লিটার জল যদি ঢালি, তাহলে চৌবাচ্চাটা মানে আরও এত লিটার জল ঢালে জলের গভীরতা, মানে যদি এত ঢালি তাহলে জলের গভীরতা কতটা হলো, অর্থাৎ এইচ কতটা হলো, কতটা বাড়লো, সেটা তোমাকে বের করতে বলেছে। একদম ইজি অঙ্ক। তার মানে কি, মানে আমি এইটুখানির পুরো চৌবাচ্চার আয়তন দরকার নেই, আমার এইটুখানির আয়তন দরকার, আর এইটুখানির আয়তন আমি বের করে নেবো। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হচ্ছে, দেখো যে চৌবাচ্চাটির আয়তন, না চৌবাচ্চার আয়তন কত হচ্ছে, আচ্ছা যেহেতু এখানে একটু করে নিতে হবে, চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্থ ঠিক করে নিতে হবে, যেহেতু এটা লিটারে আছে, তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য কত, চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে কত 2.1 মিটার, 2.1 মিটার, মানে চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 2.1 মিটার। তাহলে কি দাঁড়াচ্ছে এটা, যদি আমি মিটার বলছি ডেসিতে নিয়ে যেতে হবে, কারণ লিটারে আছে, ডেসিতে নিয়ে গেলে 10 দিয়ে গুণ হবে, এত ডেসিমিটার, ঠিক আছে। চৌবাচ্চার প্রস্থ 1.5 মিটার ইজিক্যাল টু এত ডেসিমিটার। তাহলে আমি ধরে নিই চৌবাচ্চাটির উচ্চতা, ধরি জলের ওইটুখানি জলের উচ্চতা বের করতে হবে, উচ্চতা, তাহলে জলের উচ্চতাটা কত যেন এইচ ডেসিমিটার, ঠিক আছে, এত ডেসিমিটার, ঠিক আছে। তাহলে অর্ধেক জলপূর্ণর, দেখো এইটুখানির আমি আয়তন বের করব। তাহলে কি করব, বলছে কতটা জল ঢাললে, বলছে ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বাড়বে সেটা তোমাকে বের করতে বলে। তাহলে আমি ওই চৌবাচ্চায় যত লিটার জল ঢাললো, তাহলে ওই জলের আয়তনটা বের করি, যতটুকু জল ঢাললো তার আয়তন দেখো দেয়া আছে, আমি আমার অনুযায়ী আয়তন বের করি। জলের আয়তন বের করি কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এত ঘন ডেসিমিটার, একদম সহজ অঙ্ক। তাহলে দেখো আমার বেরিয়ে গেল কত, ওদের ওই জলটার পরিমাণ কত 630 লিটার জল, তাহলে 70 অনুসারে করে দেবো। তাহলে আমার অনুযায়ী 21 গুণ 15 গুণ এইচ, ওদের অনুযায়ী কত 630, এইচ ইকুয়াল টু 630, 21 গুণ 15, 21 দিয়ে কাটলে এটা হবে 30, 15 দুগুণে 30, তাহলে এইচ ইকুয়াল টু কত বেরালো 2 ডেসিমিটার, সরি হ্যাঁ 2 ডেসিমিটার, কতটা বৃদ্ধি পেয়েছে 2 ডেসিমিটার বৃদ্ধি পেয়েছে, যে কত বেড়েছে দেখো 2 ডেসিমিটার বেড়েছে। একদম সহজ অঙ্ক, এটা ম্যাক্সিমামই শর্ট কোশ্চেনে আসে, মানে হয় এসিকিউতে নয় এমসিকিউতে, এটা কিন্তু আসে। কি বললাম বুঝতে পেরে? এরপরে তোমাদের যে অঙ্কটা করবো সেটা হলো তোমাদের 18 নম্বর অঙ্কটা। দেখো অঙ্কটা কি বলেছে, দেখো গ্রামের আয়তক্ষেত্রকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার 15 মিটার, দৈর্ঘ্য দিয়েছে 20 মিটার, প্রস্থ দিয়েছে 15 মিটার। ওই মাঠের ভিতরে 4 কোণে 4টি পিলার বসানোর জন্য, ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দীর্ঘ বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত করা হয়েছে। সেখান থেকে যে মাটি উঠেছে, যে ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির ওপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে দেখি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। দেখো কি বলেছে ভালো করে শোনো। বলেছে একটি আয়তাকার মাঠ, ধরো এটা একটা আয়তাকার মাঠ,
ঠিক আছে, একটি আয়তাকার মাঠ বলেছে। এবার কি বলেছে দেখো, দেখো তো, যে বলেছে বসানোর সময় 4 মিটার দৈর্ঘ্য, বলছে ওই মাঠের ভিতরে 4টি কোণে, এরকম 4 কোণে 4টি পিলার বসাবে। এরকম 4 কোণে ধরো 4টি পিলার বসিয়েছে। ঠিক আছে, ভালো করে দেখো, 4 কোণে 4টি পিলার বসিয়েছে। ঠিক আছে, ঘনকাকৃতি 4 মিটার 4টি পিলার বসিয়েছে, 4 মিটার করে, এক একটা বাসের জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট, প্রত্যেকটা করে 4 মিটার করে, এগুলো সব 4 মিটার করে। ঠিক আছে, 4 মিটার করে। ঠিক আছে, 4 মিটার করে 4টি পিলার বসিয়েছে। এইবার মাটি খুঁড়েছে, তার জন্য মাটি খুঁড়েছে, ওইখান থেকে যা মাটি বেরিয়েছে, এইখান থেকে যা মাটি বেরিয়েছে, এই সব মাটিগুলো কি করেছে, এই মাঠে ফেলেছে। এই যা মাটি বেরিয়েছে সব কিছু কি কোথায় ফেলেছে, এই মাঠে ফেলেছে। ঠিক আছে, ফেলার পর তাহলে বলছে যে মাঠটির উচ্চতা কত তোমাকে বের করতে বলেছে। মাঠের দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য দিয়ে দিয়েছে দেখো 20, প্রস্থ দিয়ে দিয়েছে কত 15। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছে যে এই মাঠটি কতটা উঁচু হয়েছে। ভালো করে লক্ষ্য রাখো, এই যে 4টে গর্ত, এই 4টে গর্তের মাটি তো এইটার ভেতরে ফেলেছে। ভালো করে দেখো, এই যে 4টে গর্ত আছে, এই 4টে গর্ত থেকে যতটুকু মাটি বেরিয়েছে, এই 4টে গর্ত থেকে যতটা মাটি বেরিয়েছে, সেই গর্তটার মাটি তো এই মাঠটার ভেতর ফেলেছে। তার মানে কি, এই 4টে গর্তের যা মাটি সমান সমান মাঠের মাটি, মানে কি দুজনেরই আয়তন তার মানে সমান। কারণ 4টে গর্তের মাটি যত পরিমাণ, মাঠের মাটিও তো তত পরিমাণই হচ্ছে, তার মানে কি দুজনেরই আয়তন সমান। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করে নেবো, দুজনের আয়তন বের করার আগে তারপর ভালো করে একটু লক্ষ্য করে দেখো, প্রথমে লক্ষ্য করে দেখো এর আয়তন কিন্তু একটু কমবে। কিভাবে কমবে আমি তোমাদের বলছি। প্রথমে দেখো কতটা, দেখো মাঠটা তো পুরোটা নেই, মাঠের কিন্তু কিছুটা পরিমাণ দেখো কমে গেছে। দেখো এরকম যদি মাঠ থাকে, মাঠে যেহেতু 4 কোণে 4টি পিলার পড়েছে, তাহলে মাঠটা কিন্তু দেখো মানে কিছুটা হলেও কিন্তু কমে গেছে। দেখো লম্বা চওড়া বা এরকম ধরনের কিছু কমে গেছে। দেখো 4 কোণে 4টি যদি মানে মাঠের গর্ত খোলে, তাহলে দেখো মাঠটা কিন্তু একটু ছোট হয়ে গেছে। দেখো এই 4 দিক তো কমে গেছে, আরে যাই হোক 4 মিটার করে বা এত মিটার করে তো কমে গেছে কিছুটা পরিমাণ। কতটা কমেছে সেইটা কতটা আগে বের করি। তাহলে দেখো প্রথমে বের করলাম আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের মাঠের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র মাঠের কতটা জায়গা আছে দেখি, মাঠের ক্ষেত্রফল, আয়তকার মাঠের ক্ষেত্রফল কত দেখো তো আমি কি জানি, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ফর্মুলা ছিল দৈর্ঘ্য, ক্ষেত্রফলের ফর্মুলা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে কত, 20 গুণ 15, মানে 15 দুগুণে 30, 300 বর্গ মিটার। মাঠে কতটা জায়গা আছে, মানে মাঠটা টোটাল জায়গাটা কতটা দেখো, কত পরিমাণ জায়গা আছে, 300 বর্গ মিটার। কারণ এই যে 4টে গর্তের মাটি পুরো মাঠটাই ফেলেনি, কিছু পরিমাণ করে বাদ গেছে। দেখো কি বললাম, দেখো কিছু পরিমাণ পরে বাদ গেছে, তাহলে মাঠটির পুরো আয়তন, মাঠটার আয়তনটা একটুখানি কমে গেছে কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ কত, 300 বর্গ, মানে কি যে আয়তন বের করব, যখন আমি আয়তন বের করব, মাঠটা পুরো মাঠের দৈর্ঘ্য প্রস্থ তার ঠিক আগের মতো নেই, কিছু পরিমাণ তো কমে গেছে। কারণ দেখো এইদিকে কমেছে, এদিকে কমেছে, এদিকে কমেছে, এদিকে কমেছে। আয়তন বের করতে গেলে কি দৈর্ঘ্য প্রস্থ লাগে, আরে দৈর্ঘ্য প্রস্থ তো কমে গেছে, তাই জন্য তো আগে কতটা কমেছে সেটা আগে, দৈর্ঘ্য প্রস্থটা কতটা কমেছে সেটা আগে বের করে নিই। তাহলে দেখো আয়তকার মাঠের ক্ষেত্রফল কত, এত। তাহলে এবার 4টি গর্তের, 4টি ঘনকাকৃতি, 4টি ঘনকাকৃতি গর্তের ক্ষেত্রফল, গর্তর কতটা জায়গা নিয়েছে। তাহলে দেখো এই পুরো মাঠটা, এই পুরো যে মাঠটা, এই যে ধরো পুরো যে মাঠটা, এই মাঠটা টোটাল পরিমাণ কত, 300। ঠিক আছে, এবার দেখো গর্তগুলো কত, 4টে, তাহলে 4টে গুণ করতে হবে, 4টে গর্ত। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেহেতু ঘনকাকৃতি মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, তাহলে এর সাথে সরি গুণ 4টে বাহু স্কোয়ার, ফর্মুলা ছিল বাহু স্কোয়ার। তাহলে কি হবে, 4 গুণ 4 স্কোয়ার, তাহলে হবে 4 গুণ 4 4 16 ইজিক্যাল টু 416 64 বর্গ মিটার। আচ্ছা নিচে করি, 4 গুণ 16 ইজিক্যাল টু 64 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখো এই গর্তগুলো, 4খানা গর্ত আছে, এই যে 4টে যে গর্ত, এই 4টে গর্তের
টোটাল জায়গা কতটা নিয়েছে 64 বর্গমিটার। তার মানে দেখো পুরো দৈর্ঘ্য প্রস্থ মিলিয়ে ছিল কত 300, সেখান থেকে 64 বর্গমিটার জায়গা কমে গেছে। তো মাঠটা তো আর আগের মতো নেই, 64 বর্গমিটার জায়গা কমে গেছে। তাহলে কতটুকু কমেছে পিলার বাদে মাঠের সরি, তাহলে পিলার বাদে মাঠের ক্ষেত্রফল ছিল কত 300 বিয়োগ 64, কত হচ্ছে দেখি 6 7 3 2 এত বর্গমিটার। তাহলে দেখো মাঠের জায়গা ছিল আগে কত, ভালো করে লক্ষ্য করে দেখো 300 বর্গমিটার। এখন মাঠের জায়গা কমে গিয়ে কত দাঁড়িয়েছে দেখো 236। তার মানে কি কমেছে, মানে কি দৈর্ঘ্য প্রস্থ কোনো দিক থেকে লম্বা বা চওড়া এরকম ধরনের অনেক কিছু কমে গেছে। ঠিক আছে, কত কমেছে আমি পার্মানেন্টভাবে বের করতাম। দৈর্ঘ্য প্রস্থ কত কমেছে যদি বলে দিত তাহলে আমি মেনে নিতাম। তাহলে আমি কীভাবে বের করলাম, টোটাল দৈর্ঘ্য প্রস্থ গুণ করে কত হয় 300, সেখান থেকে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে এখন কত দাঁড়াচ্ছে 236। তার মানে নিশ্চয়ই 64 বর্গমিটার জায়গা কমে গেছে। ব্যাস, এইবার আমি কি বলবো, তার মানে এইবার ভালো করে দেখো, এইবার কি করবো, এই চারটে গর্তের মাটি কিছু ঢেলেছে এই মাঠে ঢেলে 300 মিটার মাঠে কিন্তু আর ঢালিনি, কোন মাঠে ঢেলেছে 236 বর্গমিটার মাঠে ঢেলেছে। ঠিক আছে, তাহলে আগে 4টি গর্তের এবার কত পরিমাণ মাটি উঠেছে দেখি। এবার আয়তন বের করবো। 4টি গর্তের আয়তন, 4টি গর্তের আয়তন, 4টি গর্তের আয়তন কত, 4টি গর্তের আয়তন হচ্ছে 4। আয়তনের ফর্মুলা ঘনকাকৃতি মাঠের, মানে ঘনকাকৃতি তোমার ঘনকের ফর্মুলা কি, ঘনকের আয়তনের ফর্মুলা কি a কিউব, মানে a কিউব মানে হচ্ছে এই যে বাহু কিউব আর কি, তাই তো। তাহলে 4 গুণ 4 এর কিউব, তাই তো, কত দাঁড়াচ্ছে 4 4 4 16, 4 4 16 4 16 64। তাহলে 64কে গুণ করলে 4 6 24 4 4 6 24, তাই সরি 4 4 16, 4 4 16 4 6 24 25, 4 4 16 6 200 এত ঘন মিটার। তাহলে দেখো গর্ত থেকে কত মাটি উঠেছে 256 ঘন মিটার। ঠিক আছে, গর্ত থেকে মাটি উঠেছে কত 256 মিটার। এটা কোথায় ফেলেছে মাঠে। তাহলে মাঠে কতটুকু জায়গা আছে দেখো, মাঠের জায়গা কিন্তু মানে মাঠে কতটুকু মাটি লেগেছে দেখি। তাহলে মাঠের আয়তন বের করবো। দেখো মাঠের আয়তন যখনই বের করতে যাবো আমরা কি করতাম, পুরো দৈর্ঘ্য 20 প্রস্থ 15 দিয়ে করতাম, কিন্তু এখানে দেখো আর দৈর্ঘ্য প্রস্থ কিন্তু 20 15 নেই, কমে গেছে। অ্যাকচুয়ালি কীভাবে কমেছে বুঝলাম, দেখো 20 আর 15কে গুণ করলে 300 হয়, এখন দেখো 300 আর হচ্ছে না, এখন মানে এমন টাইপের দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেছে যাদের গুণ করলে কত হয় 236। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, মাঠের উচ্চতা ধরি মাঠের উচ্চতা কত h মিটার। ঠিক আছে, তাহলে মাঠের আয়তন বের করছি। এবার দেখো মাঠের আয়তন কেন ওটা করলাম, তোমাদের মনে কনফিউজ হলে এইখানেই তোমরা বুঝতে পারবে। ভালো করে লক্ষ্য, মাঠের আয়তন যখনই বের করবো আমি কি করব, আমরা জানি কি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, ধরো আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, আমি এটা লিখলাম ইচ্ছা করে। ঠিক আছে, আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ যদি আমি উচ্চতা করি, দৈর্ঘ্য কিন্তু 20 আর 15 নেই, কারণ 20 আর 15কে যদি হয় তাহলে দেখো কত হতো, মাঠটা 300 হতো, তাই তো। কিন্তু মাঠটা তো কিছুটা পরিমাণ কমে গেছে, একটু ছোট হয়ে গেছে না, কারণ 4টে পিলার মানে মাঠের জায়গা কিছু পরিমাণ কমেছে। কত দাঁড়িয়েছে 236 বর্গমিটার। তার মানে কি এই 236 বর্গমিটার মানে এখন দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল কত দাঁড়িয়েছে 236। তার মানে কমে গেছে নিশ্চয়ই দৈর্ঘ্য প্রস্থ, কত কমেছে আমি জানি না, কিন্তু গুণ করে টোটাল 236 হয়। তাহলে আমি কি করব, তার বদলে কি করব, 236-এর বদলে আমি ডাইরেক্ট 256 বসিয়ে দিলাম। ঠিক আছে, ডাইরেক্ট দৈর্ঘ্য প্রস্থ মান তো গুণ করতে হবে, বসিয়ে দিলাম 256। উচ্চতা কত দেয়া নেই, কত h। তাহলে মাঠের আয়তন কত বেরালো, গর্তের আয়তন কত ছিল, তাহলে গর্তের আয়তন ছিল গর্তের মাটি, এই যে গর্তের মাটি, সেই মাটিটাই আমি কি করেছি মাঠে ঢেলেছি, মানে এটা মাঠের আয়তন, এই যে মাঠের আয়তন, তাই তো। তাহলে দুটো মাটি একই, তাহলে কি করবো আমি শর্তানুসারে করে দেবো, এটার সাথে এটা কি করে দেবো শর্তানুসারে করে দেবো, ব্যাস হয়ে যাবে। তাহলে করে দিই আমি এখানটায়
শর্তানুসারে, তাই চেয়েছে তো অঙ্কের মধ্যে, কতটি কতটা গভীর, হ্যাঁ শর্তানুসারে করি। 256 গুণ এইচ ইজিক্যাল টু কত, এটা 256 কেন, এটা 236 তো, সরি, তাহলে এটা 236 ইন্টু 256, তাহলে এইচ ইকুয়াল টু 256 গুণ 236। কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে এটা 2 একে 2, 18 দুগুণে 36, 2 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 8 দুগুণে 16, 2 দিয়ে কাটি এটা 5 দুগুণে 10, 9 দুগুণে 18, এটা কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, কত হলো 64/59। তাহলে আর যাচ্ছে না, ভাগ করে দিই, 59 কত হচ্ছে 9, কত 5 দিলে এত মিটার, মিটার তো, হ্যাঁ তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, ভাগ করে দাঁড়াচ্ছে দেখো এত মিটার দাঁড়াচ্ছে। কি বললাম আর একবার ভালো করে বুঝে নাও। আমার তোমাদের মনে হতে পারে স্যার আপনি কেন ডাইরেক্ট বের করলেন না, এর আয়তন আর ওর আয়তন বের করে দিলে সমান শর্তানুসারে করে দিলেই তো হয়ে যেত। তোমাদের মনে হতে পারে যে কেন স্যার আয়তখণ্ড করছিলেন যে ওটার মাটি এটাতে ফেলছে, তার মানে ওই গর্তের আয়তনগুলো 4টে গর্তের আয়তন আর এই মাঠের আয়তনকে সমান করে দিলেই তো হয়ে যেত। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু যেহেতু মাঠের মধ্যেই গর্তগুলো করেছে, তাহলে মাঠের জায়গাটা তো কমে গেছে, মাঠের জায়গা তো কমে গেছে, কত কমে গেছে, তাহলে মাঠের জায়গাটা কত কমেছে দেখো। প্রথমে কি করলাম, মাঠে কতটা টোটাল জায়গা আছে 300, সেখান থেকে গর্ত খুঁড়েছে, কত গর্ত খোঁড়াতে 4টে কোণ এরকম কিছুটা কমে গেছে, কত কমে গেছে 64 বর্গ। তাহলে মাঠে এখন কত পরিমাণ জায়গা আছে 236, কত পরিমাণ জায়গা আছে মাঠে এখন আছে দেখো 236 বর্গমিটার জায়গা আছে, তাই তো। তাহলে মাঠে যদি 236 বর্গমিটার জায়গা থাকে তাহলে তো মাঠের জায়গা কমে গেছে, তার মানে অ্যাকচুয়ালি কি দৈর্ঘ্য প্রস্থ কিছুটা কমে গেছে। কত কমেছে আমি জানি না, আমি জানতাম আগে দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে 300 হতো, কিন্তু এখন দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে কত হয় 236 হতো, তার মানে মাঠের পরিমাণ 64টা বর্গমিটার জায়গা কমে গেছে। কত কমেছে, দৈর্ঘ্য প্রস্থকে গুণ করলে এখন 236 হয়। ভালো কথা। এবার আমি দুজনের আয়তন, এর আয়তন তাহলে কত বেরালো 256 ঘনমিটার, আর মাঠের উচ্চতা দিয়ে ধরে নিলাম, তাহলে মাঠের আয়তন কত বেরাচ্ছে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে আর আলাদা করে জানি না আমি, তাহলে গুণ করা মানে তো একই ব্যাপার, 236 হলো, উচ্চতা কত এইচ, ব্যাস আমি শর্তানুসারে করে দিলাম, কারণ এবার দুজনের আয়তন সমান, শর্তানুসারে করে কত বেরালো 1.5/59 মিটার। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 19 নম্বর অঙ্কটা তোমাদের করাচ্ছি। দেখো কি বলেছে, বলে দেখো 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। ঠিক আছে, পাশের মানে ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর করতে হবে তা হিসাব করে দেখি। ভালো করে শোনো, বলেছি যে 48 মিটার লম্বা, এত মিটার 31.5 মিটার চওড়া ও এক খণ্ড নিচু জমি, এক খণ্ড নিচু জমিকে এত ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। দিয়ে পাশের জমি থেকে এত মিটার 27 মিটার লম্বা ও 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হয়েছে। একদম সহজ, একদম সহজ। ধরো এরকম একটা জমি আছে, ঠিক আছে, এরকম দুটো জমি আছে, তাহলে বলছে কি বলেছে দেখো, এই জমিটাকে এই যে এই জমিটাকে এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দিয়ে দিয়েছে। বলেছে এই যে জমিটাকে উঁচু করবে, এই জমিটাকে উঁচু করবে, ঠিক আছে। এই জমিটাকে উঁচু করবার জন্য কি হয়েছে, আর একটা পাশের জমি থেকে এরকম জায়গা থেকে মাটি তুলে এর ভেতরে ফেলেছে। মানে এই জমিটাকে উঁচু করার জন্য কি হচ্ছে, এই আর একটা জমি থেকে মাটি ফেলছে এই জমিতে, তাই তো। তার মানে কি এই জমির মাটি আর এই জমির মাটি, এখানে তো বলেনি যে মাঠের ভেতর গর্ত করেছে, আগের আমরা যে মাঠের ভেতর গর্ত করেছে তা তো না, পাশাপাশি জমি, এর পাশে এটা। তার মানে এই জমির মাটিতে এখানে মাটি ফেলবে, কোথা থেকে নিয়ে, এইখান থেকে নিয়ে এখানে মাটি ফেলবে। তার মানেটা কি, এর যতটুকু মাটি এরও মাটি, এরই ততটুকুই মাটি, এই মাটিটাই তো এখানে ফেলবে, তাহলে এর মাটি আর এর মাটি সমান হবে। তার মানে কি দুজনের আয়তন সমান হবে। ব্যাস পরিষ্কার কথা, দুজনের আয়তন বের করব। তাহলে পড়ি আমি প্রথমে দুজনেরই আয়তন। কি চেয়েছে প্রথমে, নিচু জমি, প্রথমে আগে নিচু জমি, ঠিক আছে। নিচু জমির কি কি দেয়া আছে দেখি। নিচু জমির
দৈর্ঘ্য, আগে উঁচু জমিটা বের করি। পাশের জমি কি দেয়া নেই অঙ্কের মধ্যে, দেখো পাশের জমির উচ্চতা দেয়া নেই, তাহলে ধরে নিই, ধরি পাশের জমির উচ্চতা বা গভীরতা এইচ মিটার, অঙ্কটা দেখো মিটারে চেয়েছে, ঠিক আছে, এইচ মিটার। তাহলে পাশের জমির আয়তন, পাশের জমির সব কিছু বের করে নিই। দৈর্ঘ্য তাহলে কত আগে লিখে নিন, দৈর্ঘ্য কত, পাশের জমির দৈর্ঘ্য কত ছিল, পাশের জমির দৈর্ঘ্য ছিল 27 মিটার, 27 মিটার, ঠিক আছে। পাশের জমির প্রস্থ, পাশের জমির প্রস্থ কত, 18.2 মিটার, 18.2 মিটার। সুতরাং পাশের জমির আয়তন মানে কতটা ছিল, পাশের জমির আয়তন কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বেরিয়ে গেল এত ঘন মিটার, ঘন মিটার। তার মানে এর আয়তনটা বেরিয়ে গেল, ঠিক আছে। এর আয়তনটা কতটা পরিমাণ মাটি কেটেছে, এই এতটা পরিমাণ মাটি কেটেছে, এই মাটিটাই এখানে ফেলেছে, ঠিক আছে। এবার নিচু জমির কি কি দেয়া আছে, নিচু জমির দৈর্ঘ্য, নিচু জমির দৈর্ঘ্য দেয়া আছে, কত দেয়া আছে, নিচু জমির দৈর্ঘ্য দেয়া আছে ধরো 48 মিটার, ঠিক আছে, 48 মিটার, ঠিক আছে। নিচু জমির প্রস্থও দেয়া আছে অঙ্কের মধ্যে, না 31.5 মিটার। নিচু জমির উচ্চতাও দেয়া আছে, উচ্চতা কত দেয়া আছে, 6.8, দেখো 6 এত ডেসিমিটারে কিন্তু দেয়া আছে। যেহেতু অঙ্কটা পুরোটা মিটারে করছি, তাহলে এটাকে মিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়, 10 দিয়ে ভাগ হয়ে যাবে, কত দিয়ে ভাগ হয়ে যাবে, 10 দিয়ে ভাগ হয়ে গেল, ঠিক আছে, এত মিটার। ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে নিচু জমির আয়তন, সুতরাং নিচু জমির আয়তন তাহলে কত হচ্ছে দেখি আমি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ ডিভাইডেড বাই 10, এত ঘন মিটার, ঠিক আছে। এবার আমি কি বললাম যে তার মানে কি এটা যতটা পরিমাণ মাটি এখানে ততটা পরিমাণই মাটি বলে, তার মানে কি দুজনের আয়তন সমান, তাহলে শর্তানুসারে লিখতে পারি আমি, শর্তানুসারে লিখতে পারি কি যে উপরেরটা মানে 27 গুণ 18.2 গুণ এইচ ইকুয়াল টু 48 গুণ 31.5 গুণ 6.5 ডিভাইডেড বাই 10, তাই তো। তাহলে এইচটা বাঁ দিকে থাকবে, এগুলো সব ওদিকে চলে যাবে, 48 গুণ 31.5 গুণ নিচে কি 6.5, নিচে 10টা রয়েছে গুণ, এগুলো সব এদিকে চলে আসবে, না 27 গুণ 18.2, পয়েন্টগুলোকে সব তুলি, এই পয়েন্টটাকে তুললে এখানে একটা 10, এই পয়েন্টটাকে তুললে এখানে একটা 10, আবার এই পয়েন্টটাকে তুললে এখানে একটা 10, ঠিক আছে। এবার আমি কাটাকুটি করি, প্রথমে 10 দিয়ে 0 আর এই 0 কেটে গেল, 5 দিয়ে, 5 13 65, 5 দুগুণে 10, 2 দিয়ে 24 দুগুণে 48, ফের 2 দিয়ে 5 দুগুণে 10, 12 দুগুণে 24, 5 দিয়ে এটা কাটাকুটি করলাম আমি, 5 দিয়ে 5 6 30, 5 6 30, 3 5 15, ঠিক আছে। এবার 3 দিয়ে কাটি, 3 4 12,
3 দিয়ে 3 নং 7 আর, ঠিক আছে। এবার 9 দিয়ে কাটি, 7 নং 63, ঠিক আছে। 4 দিয়ে কেটে কেটে যাবে, 4 4 16, 17 18, না যাবে না, 2 দিয়ে করতে হবে। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 2 একে 2 হলো। আচ্ছা এবার যা দেখো, 7 13 91, 13 দিয়ে 13 13 কেটে গেল, পড়ে রয়েছে দেখো শুধু 2, শুধু 2 মিটার, 2 মিটার পড়ে আছে। তাহলে কি বলেছে, জলের গর্তটি কত মিটার গভীর হবে? গর্তটি 2 মিটার গভীর হবে। তাহলে গর্তটা কত মিটার গভীর হবে? 2 মিটার গভীর হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 7খানা অঙ্ক করালাম। তো এই 7খানা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো চলে আসবো আমি পরবর্তী পার্ট নিয়ে। তো এতক্ষণের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।